আসিফ মুনির বলেছিলেন যে এবার ইস্ট টার্গেটে, এবার ইস্ট। স্যার, আপনারও নিশ্চয়ই মনে আছে যে তিনি ইস্টের কথা বলেছিলেন। এবং আমরা যদি অতি সম্প্রতি ঘটনাক্রম দেখি, সেই হামিম থেকে শুরু করে এদিকে গোবরডাঙ্গা, ওদিকে বর্ধমান এবং তারপর দিনহাটা, পুরোটাই কি একটা সুতোয় বাঁধা? দেখো ইন্দিরা, এটা ইনভেস্টিগেশনে নিশ্চয়ই বেরিয়ে আসবে, কিন্তু আমার অ্যাসেসমেন্টে আমার মনে হয় এইগুলো প্রত্যেকটা লিঙ্ক আছে। তার কারণ দিনহাটা ইজ ওয়ান কর্নার, সেখান থেকে তারা চাইবে হার্টল্যান্ডে ঢুকতে। হার্টল্যান্ড হচ্ছে এই যে তুমি বললে বর্ধমান বা এই ধরনের জায়গায়। তো সেখানে হার্টল্যান্ডের মধ্যেও তারা তাদের স্লিপার সেলগুলোকে তৈরি করার চেষ্টা করবে। আর যতদূর আমার মনে হয় ইনভেস্টিগেশনে বেরিয়ে আসবে যে এইগুলো ইন্টারলিঙ্কড। শুধু তাই না, পরবর্তীকালে হয়তো আমরা দেখব আসামের মধ্যে বা ত্রিপুরার মধ্যেও এদের এদের যে মডুলগুলো, সেই মডুলগুলো কিন্তু তারা আছে, তারা হয়তো এখনো ধরা পড়েনি, কিন্তু তারা সেখানে অ্যাক্টিভ। ওই যে বললাম আল কায়দা অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তারা পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে টার্গেট করে তাদের অ্যাক্টিভিটিস গুলো বাড়াচ্ছে, আস্তে আস্তে বাড়াচ্ছে, একদিনই তো পারে না। আর সেখানে পাকিস্তানের কমপ্লিট সাপোর্ট, আইএসআই সাপোর্ট এদের আছে। আর বাংলাদেশের আরেকটা জিনিস যেটা তুমি বললে যে বাংলাদেশ যেরকম আমাদের ভয় দেখাচ্ছিল অনেক সময় যে আমরা পুরো নর্থ ইস্টটা নিয়ে নেব। আর শুধু তাই না, তারা এখন চায়না থেকে লেটেস্ট ফাইটার এয়ারক্রাফট, 5th জেনারেশন 24টা ফাইটার এয়ারক্রাফট। এখন তুমি যদি দেখো বাংলাদেশের কেন এই ফাইটার এয়ারক্রাফট গুলো দরকার, বা বাংলাদেশের কেন সাবমেরিন দরকার? তাদের তো 3 দিক থেকে ভারত আর একদিকে সমুদ্র। তার মানে তারা চেষ্টা করছে তাদের মিলিটারি মাইটকে বাড়াবার এগেইনস্ট ভারতবর্ষ। এটা তো বলতে হবে সবাইকে যে 24টা ফাইটার এয়ারক্রাফট 5th জেনারেশন তুমি নিচ্ছ কার জন্য, কার এগেনস্টে এগুলো ব্যবহার করবে? এগুলো ব্যবহার করবে তো ভারতবর্ষের এগেনস্টে। তো অবভিয়াসলি আমাদের কিন্তু, আমরা সজাগ, ওর মধ্যে কোনো ডাউট নেই, কিন্তু তবুও বাংলাদেশের সঙ্গে আমরা সম্পর্ক খুব একটা খারাপ করতে চাই না। আমরা চাই বাংলাদেশ ভালো নেবার হয়ে আমাদের সঙ্গে থাকুক। কিন্তু এই যে অ্যাক্টিভিটিস গুলো, যেগুলো আইএসআই দ্বারা পরিচালিত হয়ে বাংলাদেশের থেকে এরা মুভমেন্ট করছে ট্রেন করে। আর আমি আবার পুরনো ইতিহাসে নিয়ে আসি, সময় ছিল যখন এই ইস্ট পাকিস্তানে এই সমস্ত টেররিস্টরা ট্রেন্ড হতো চিটাগং হিল ট্র্যাক্ট আর রাঙামাটি এরিয়াতে। সেখান থেকে তাদের নর্থ ইস্টে মিজো হিল, নাগা হিলস, মণিপুর, ইভেন আসামে কেওতে বা এই অসম যে গ্রুপগুলো ছিল সেখানে পাঠালো। আর এখন আবার সেই সার্কেলটা হয়তো আবার ওরা তৈরি করার চেষ্টা করছে যে ভারতবর্ষের নর্থ ইস্টকে ডিস্টেবিলাইজ করে রাখো। আর সিমিলারলি যদি নর্থ ইস্টকে ডিস্টেবিলাইজ করে রাখি, তাহলে ভারতবর্ষের মধ্যে একটা পলিটিক্যাল স্টেবিলিটি থাকবে না, একটা আনস্টেবিলিটি থাকবে। সেই আনস্টেবিলিটির সুযোগে ভারতবর্ষকে ইকোনমিক্যালি উইক করো, ভারতবর্ষকে সুপার পাওয়ারের না হওয়ার মধ্যে একটা একটা স্পাইক দিয়ে রাখো। আর সঙ্গে সঙ্গে এও দরকার যে বাংলাদেশের বোঝা উচিত, দেখো বাংলাদেশ কিন্তু 3 দিক থেকে ভারতবর্ষ দিয়ে ঘেরা, আর একদিকে সমুদ্র, সেই সমুদ্র ব্লক করা যায়। তা বাংলাদেশ কেন এই সমস্ত অ্যাক্টিভিটিস করছে, তারা কেন পাকিস্তানি আইএসআই কে সাপোর্ট করছে বা পাকিস্তানি আইএসআই এর হেল্পে, মদতে তারা ভারতবর্ষের এগেনস্ট এই সমস্ত মডেল তৈরি করার সৃষ্টি করছে, সেটা বোঝা বড় মুশকিল। একদম একদম একদম। আমি একটু আরেকবার একটু মনসুরের কাছে চাই, আমাদের প্রতিনিধি একেবারে গ্রাউন্ড জিরো থেকে যিনি রিপোর্ট তুলে ধরেছেন। মনসুর, তুমি একটা বিষয় বলছিলে যে স্বাধীনতা দিবসের আগে নাকা চেকিং বাড়ানো হয়েছিল, সেইখানে বিভিন্ন জায়গাগুলোতে গার্ড বাড়ানো হয়েছিল। তাহলে কি এই যে এত পরিমাণে নিরাপত্তা বেষ্টনীকে বাড়ানো হলো, করা হলো নিরাপত্তা, এটাই কি তার ফলশ্রুতি? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছো। এখন কিন্তু সব ডবল ইঞ্জিনের সরকার এসছে, এখন কিন্তু বিএসএফ এর সাথে পুলিশের কোঅর্ডিনেশন বৃদ্ধি পেয়ে গেছে, যার ফলে প্রতি মাসে বৈঠক হচ্ছে। এবং এই কারণে কিন্তু যে কোঅর্ডিনেশন বৃদ্ধির কারণে গোয়েন্দা তথ্য আদান প্রদান বৃদ্ধি হচ্ছে। এবং আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি জানিয়ে রাখি, দিনহাটার উল্টো দিকে কিন্তু বাংলাদেশের যে লালমনিরহাট এয়ারপোর্টটা রয়েছে, সেই এয়ারপোর্টটা কিন্তু দিনহাটার উল্টো দিকেই রয়েছে। দিনহাটাকে একদম কাছেই বাংলাদেশের লালমনিরহাট এয়ারপোর্ট, যেটার উপর কিন্তু ভারত বিরোধী শক্তির খুব নজর রয়েছে। সেটা কিন্তু সেই দিনহাটার উল্টো দিকেই রয়েছে।
এবং মনসুর শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে আমার কথা, যে দিনহাটার উল্টো দিকেই কিন্তু লালমনিরহাট এয়ারপোর্ট রয়েছে। যেটা স্যার বলছিলেন। হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু ভারত, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু এই এখন যেহেতু কোঅর্ডিনেশন অনেকটা বৃদ্ধি পেয়েছে, প্রতি মাসে গোয়েন্দা তথ্য আদান প্রদান হচ্ছে এবং বিএসএফ এর সাথে পুলিশের কারণে কিন্তু এখন গরু সহ বিভিন্ন চোরাচালানের ক্ষেত্রে পুলিশের যৌথ অভিযান নিয়মিত হবে। সে কারণে কিন্তু এখন যেহেতু বিএসএফ এর ক্ষেত্রে একটা সমস্যা দাঁড়ায়, বিএসএফ এর বেশিরভাগই জওয়ান কিন্তু অবাঙালি হয়, কিন্তু রাজ্য পুলিশের সবাই বাঙালি। সেখানে সিনিয়র লেভেলের যে অফিসার রয়েছেন বিএসএফ এর সিনিয়র লেভেলের যারা, কিন্তু একটা কথা বলো মনসুর, যে এরা থাকতো কোথায়? যে 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে এরা থাকতো কোথায়? কারা এদেরকে আশ্রয় দিয়েছিল? আমরা যখন বাড়ি গিয়ে আমরা প্রত্যেকটা বাড়ি ভেরিফাই করেছি। এখানে যেমন রশিদুলের বাড়ি যখন আমরা গিয়েছি, আমরা রশিদুলের বাড়ি থাকলেও কিন্তু দীর্ঘদিন ধরে সে বেঙ্গালুরু দিল্লিতে কাজ করতো, সে রাজমিস্ত্রির কাজ করতো। এর আগেও সে যে এইরকম নিষিদ্ধ পদার্থ নিয়ে যাওয়ার সময় আগে দেশ বিরোধী কার্যকলাপের ইতিহাস রয়েছে। এবং যে মিঠুর রহমানের কথা বলা হচ্ছে, একদম মনসুর, তোমার কথা কেটে যাচ্ছে ভীষণভাবে, কারণ তুমি একটা হট স্পটে রয়েছো এবং তুমি অনেকটা ভেতরে রয়েছো বলে তোমার টাওয়ারেরই সমস্যাটা হচ্ছে, বুঝতে পারছি। আমি একটু কর্নেল রয়ের কাছে যাব। কর্নেল রয়, যেটা মনসুর বারবার করে আমাদেরকে বলার চেষ্টা করছিলেন, অনেকটা ইন্টেরিয়ারে রয়েছে এই মুহূর্তে, অনেকটা ভেতরে রয়েছে মনসুর, এবং যে কারণে তার সঙ্গে আমাদের যোগাযোগটা বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যে মূলত এদেরকে আশ্রয় দিচ্ছে কারা? এদের অনেকের বিরুদ্ধে কিন্তু অতীতে এই ধরনের কাজ কারবার করা বা যুক্ত থাকার একটা প্রমাণ ইতিমধ্যেই কিন্তু সামনে উঠে আসছে। তাহলে এদেরকে আশ্রয় দেয় কারা? এটা গ্রাউন্ড রিয়ালিটি দেখতে হবে। দেখো, প্রথম কথা, যদি ইন্টারনাল সিকিউরিটি আমাদের টাইট না থাকে, শক্ত না হয়, তাহলে যারা এদের আশ্রয় দিচ্ছে বেশিরভাগ তারাই টাকার লোভে কিন্তু আশ্রয় দেয়। লার্জ অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড। ধরো একটা বাড়ি ভাড়া, সেখানে হয়তো 5,000 টাকা, সেখানে তারা 20,000 টাকা দিয়ে বাড়ি ভাড়া করছে। সিমিলারলি সেখানে অনেক রিলিজিয়াস, যেমন বর্ডারের সঙ্গে সঙ্গে যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোর মধ্যে অনেক মাদ্রাসা হচ্ছে আনঅথরাইজড মাদ্রাসা। সেই মাদ্রাসাগুলো এককালে সেখানে এই আল কায়দা, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা হুজি বা এই ধরনের টেররিস্ট যারা ভারতবর্ষের বিরুদ্ধে কাজ করবে, একটা আইডিওলজি নিয়ে, কট্টর ইসলামিক আইডিওলজি নিয়ে তাদের সেখানে আশ্রয় দেওয়া হতো, সেখানে তাদের লিঙ্ক ছিল। কিন্তু তুমি দেখবে আজকে যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি শিলিগুড়িতে গেছে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিজিট।